সেই হাতের নখগুলো নীলমের গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। তীব্র যন্ত্রণায় নীলমের চোখ দুটো উল্টে গেল। মুর্শিদাবাদের সীমান্ত ঘেঁষে কুয়াশায় ঢাকা এক প্রত্যন্ত গ্রাম রাধাপুর। গ্রামের নাম রাধাপুর হলেও আশেপাশের 10 গ্রামের মানুষ একে ডাকে রক্তচোষা রাধাপুর। এই গ্রামের শেষ সীমানায়, যেখানে জঙ্গলটা ঘন হয়ে কালো রূপ নিয়েছে, সেখানে 300 বছর ধরে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত কঙ্কাল, চৌধুরী রাজবাড়ি। 18 শতকের জমিদার দর্পনারায়ণ চৌধুরীর এই প্রাসাদটার দিকে তাকালে গা ছমছম করে ওঠে। নোনা ধরা দেওয়াল, খসে পড়া চুনকাম, আর জানলার ভাঙা কাচগুলো যেন কোনো এক পৈশাচিক মুখের হাঁ করা দাঁত। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই রাজবাড়ির দিকে চোখ তুলে তাকানোর সাহসও পায় না। তারা বলে, ওই বাড়ির ভেতরে যে হাওয়া বয়, তাতে নাকি মৃত মানুষদের নিঃশ্বাসের গন্ধ থাকে। নীলম একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং প্যারানরমাল গবেষক। পুরনো জিনিসের ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস আর অতৃপ্ত আত্মার রহস্য তাকে টানে। রাধাপুরের চায়ের দোকানে যখন সে শুনল যে এই বাড়িতে যারা রাত কাটিয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি, তখন তার ভেতরের রোমাঞ্চটা দ্বিগুণ হয়ে গেল। গ্রামের বৃদ্ধ রতন কাকা তাকে বারবার বারণ করেছিলেন, বাবা নীলম, ওখানে যেও না। ওটা বাড়ি নয়, ওটা একটা জ্যান্ত রাক্ষস। 100 বছর ধরে ওটা রক্তের জন্য তৃষ্ণার্ত। নীলম শোনেনি। এক বুক সাহস, কাঁধে ক্যামেরা আর একটা বড় টর্চ নিয়ে সে বিকেল 5টা নাগাদ পা রাখল চৌধুরী রাজবাড়ির সদর মহলে। সন্ধে নামার সাথে সাথেই রাধাপুর গ্রাম যেন এক মরণ ঘুমে তলিয়ে গেল। আর রাজবাড়ির ভেতরে নামল এক নিশ্ছিদ্র, জমাট বাঁধা অন্ধকার। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বাইরে, সাথে মেঘের এমন গর্জন যেন আকাশটা ভেঙে পড়বে। ঝড়ের দাপটে রাজবাড়ির বিশাল কাঠের জানলাগুলো খট করে আছাড় খাচ্ছিল। নীলম দোতলার এক বিশাল নাচঘরে। ঘরের মাঝখানে একটা বড় মোমবাতি জেলে সে যখন চারিদিকের ছবি তুলছিল, হঠাৎ করেই ঘরের ভেতরের বাতাসটা ভারী হয়ে উঠল। এতটাই ঠান্ডা হয়ে গেল চারপাশ যে নীলমের মুখ দিয়ে হালকা ধোঁয়া বেরোতে লাগল। জুন মাসের গরমে এই হাড় কাঁপানো ঠান্ডা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঠিক তখনই ঝড়ের শব্দকে ছাপিয়ে একটা আওয়াজ নীলমের কানে এলো। ছম ছম ছম। নূপুরের আওয়াজ। খুব ধীর গতিতে কেউ একজন নাচঘরের ঠিক বাইরের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। নীলমের হৃদস্পন্দন এক ধাক্কায় বেড়ে গেল। সে ক্যামেরাটা চোখের সামনে তুলে ধরে লেন্সের ফোকাস ঠিক করার চেষ্টা করল, কিন্তু লেন্সের ভেতর দিয়ে সে যা দেখল তাতে তার হাতের আঙুলগুলো অবশ হয়ে এলো। নাচঘরের ধুলোবালি মাখা মেঝেতে, যেখানে একটু আগেও কিচ্ছু ছিল না, সেখানে এক জোড়া অদৃশ্য পায়ের ছাপ নিজে নিজেই তৈরি হচ্ছে। যেন কেউ একজন হেঁটে ঘরের ভেতরে ঢুকছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। বাতাসে ভেসে এল এক তীব্র পচা গন্ধ, ঠিক যেন পচা রক্ত আর বাসি রজনীগন্ধা ফুল একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। নীলম ভয় পাচ্ছিল, কিন্তু তার ভেতরের গবেষক মন তাকে তাগিদ দিল আরও গভীরে যাওয়ার। সে টর্চের আলো ফেলে নাচঘর থেকে বেরিয়ে দীর্ঘ করিডোর ধরে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপে কাঠের মেঝেগুলো মচমচ করে আর্তনাদ করে উঠছে, যেন তারা নীলমকে ফিস করে বলছে, পালাও, এখনো সময় আছে, পালাও। করিডোরের শেষ প্রান্তে ছিল জমিদার দর্পনারায়ণের খাসমহল। সেখানে দেওয়ালের সাথে লাগানো ছিল এক বিশাল বেলজিয়াম কাচের আয়না, যা সময়ের নিয়মে ঝাপসা আর কালচে হয়ে গেছে। নীলম যখন আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো, তার শিরদাঁড়া বেয়ে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। আয়নায় নীলমের নিজের প্রতিবিম্ব নেই। তার জায়গায় আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। পরনে তার ছেঁড়া, রক্তে ভেজা বেনারসি শাড়ি, গা ভর্তি পুরনো দিনের সোনার গয়না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চেহারা। মেয়েটার চোখ দুটো নেই। চোখের কোটরে শুধু দুটো অন্ধকার গর্ত, যেখান থেকে অনবরত তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে ফ্যাকাশে সাদা গাল বেয়ে। তার ঠোঁটের চামড়া ছিঁড়ে গেছে, আর সেই বিভৎস মুখটা চড়া হয়ে এক পৈশাচিক হাসিতে রূপ নিল। নীলম চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে দেখল আয়নার ভেতরের সেই রক্তাক্ত নারী মূর্তিটি আস্তে আস্তে আয়নার কাঁচটা ভেদ করে বাস্তব পৃথিবীতে বেরিয়ে আসছে। তার কোনো পা নেই, সে শূন্যে ভাসছে। নীলম আর এক মুহূর্ত দাঁড়াল না।
সে উল্টো দিকে ঘুরে অন্ধের মতো দৌড়াতে শুরু করল। কিন্তু রাজবাড়িটা যেন গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সে যেদিকের দরজাই খুলছে, দেখছে সামনে শুধু দেওয়াল। বাড়ির সবকটা জানলা দরজা দড়াম দড়াম করে একসাথে বন্ধ হয়ে গেল। মোমবাতি আর টর্চ দুটোই একসাথে নিভে গেল এক অলৌকিক ফুটকারে। চারিদিকে এখন শুধু ঘুটঘুটে দমবন্ধ করা অন্ধকার। আর সেই অন্ধকারের বুক চিরে চারপাশ থেকে ভেসে আসতে লাগলো শত শত মানুষের কান্নার আওয়াজ, পুরুষ, নারী, শিশুর আর্তনাদ, যারা বিগত ৩০০ বছরে এই রাধাপুরের রাজবাড়িতে এসে প্রাণ হারিয়েছে। হঠাৎ করেই নীলম অনুভব করল তার কানের ঠিক পেছনে কেউ একজন খুব গরম, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস ফেলছে। একটা ফিসফিসানি আওয়াজ তার মস্তিষ্ককে অবশ করে দিল। রাধাপুরের মাটিতে যে পা রাখে সে এই রাজবাড়ির অংশ হয়ে যায়। তুইও পারবি না, তুইও আমাদের সাথে এখানেই থেকে যাবি। নীলম বাঁচার শেষ চেষ্টা করতে যাবে, এমন সময় অন্ধকার থেকে দুটো বরফ ঠান্ডা চামড়াহীন হাত এসে তার গলাটা চেপে ধরল। সেই হাতের নখগুলো নীলমের গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে গেল। তীব্র যন্ত্রণায় নীলমের চোখ দুটো উল্টে গেল। তার ফুসফুস বাতাসের জন্য ছটফট করতে লাগলো, কিন্তু চারপাশে তখন শুধু মৃত্যুর হিমেল হাওয়া। আস্তে আস্তে নীলমের শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে রাধাপুর গ্রামের আকাশ পরিষ্কার হলো। রতন কাকা গ্রামের আরও কয়েকজন মানুষকে সাথে নিয়ে লাঠিসোঁটা উঁচিয়ে রাজবাড়ির সিংহদুয়ারের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু ভেতরে ঢোকার সাহস কারও হল না। সিংহদুয়ারের ঠিক বাইরে মাটিতে পড়েছিল নীলমের দামি ক্যামেরাটা। লেন্সটা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এক গ্রামবাসী সাহস করে ক্যামেরাটা কুড়িয়ে নিয়ে মেমোরি কার্ডটা বের করল। পরে যখন শহরের এক ল্যাবে সেই কার্ডের ছবিগুলো রিকভার করা হলো, তখন দেখা গেল শেষ ছবিটায় কোনো মানুষের অবয়ব নেই। পুরো ছবিটা জুড়ে ছিল শুধু দুটো অন্ধকার, রক্তাক্ত চোখের কোটর আর এক জোড়া চামড়াহীন হাত, যা ক্যামেরার লেন্সের দিকেই এগিয়ে আসছিল। আজও অমাবস্যার রাতে যদি কোনো পথচারী ভুল করেও রাধাপুর গ্রামের সেই রাজবাড়ির পাশ দিয়ে যায়, সে শুনতে পায় মেয়ের নুপুরের শব্দের সাথে সাথে একটা নতুন যুবকের গলার গোঙানি আর বুকফাটা কান্নার আওয়াজ মিশে বাতাসে ভেসে আসছে। নীলম এখন রাধাপুরের রাজবাড়ির এক নতুন প্রহরী। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, নমস্কার।